করছি স্বামীর মেয়েটার গান, জন্মদিনের আমন্ত্রণ। জন্মনাভি থেকে মাতো রক্তের স্বাদ নিয়ে এই আমি এতদূর খোকা। আমি এখন আছি কবি শামীম রাজার সাথে কথা বলতে। আজকে তার 50। আমাদের জন্য খুবই প্রিয় মানুষ। জন্মদিনে আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি কবি হিসাবে শামীম রাজাকে জানতে চাইব, এই যে বইয়ে বসত করে চলেছেন আজকে অনেক বছর ধরে, আপনি গবেষণা করছেন, কাজ করছেন কবিতা নিয়ে, সংগঠন নিয়ে, পত্রিকা নিয়ে, সম্পাদক হিসাবে আপনার একটু অনুভূতি। আসলে না লিখতে পারলে যেমন আমরা যেমন নিঃশ্বাস নেই, যেরকম সত্যিকার অর্থেই না লিখতে পারলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয়। মানে এইটা দীর্ঘ একটা সাধনারই ব্যাপার। কারণ আমি অষ্টম শ্রেণী থেকেই হয়তো সাধনার মধ্যে আছি যে আমি লেখক হব, তারপরে একটা পরিপূর্ণ মানুষ হব। এই লেখক জার্নির মধ্যে থেকে, কবিতার জার্নির মধ্যে থেকে আমি পরিপূর্ণ মানুষের যাত্রাটা দেখতে পাই। ফলে লেখা ছাড়া যেমন আমার জীবন অর্থহীন, পড়া ছাড়া যেমন আমার জীবন অর্থহীন, ঠিক সত্যি যেদিন লিখতে পারবো না সেদিন হয়তো মৃত্যুই ঘটবে। কিন্তু আপনাকে আমার চলমান একজন কবি মনে হয়। কবিতা আপনার কাছে কি? এই তো পৃথিবীর আদি ভাষা, ইঙ্গিতের ভাষাকেও আমরা কবিতা মনে করি, এবং মনে করে না শুধু, আমরা যে ভাষায় কথা বলছি, আদান প্রদান করছি, কবিরা হচ্ছে সেই ভাষার অভিভাবক। সে দুর্বল কবি হতে পারে, প্রকৃত কবিও, কারণ তারা নিয়মিতই ভাষায় অক্সিজেন দিয়ে দেন। ধন্যবাদ আপনাকে, আবার ভালোবাসা। কবি ফরিদ কবির গদ্যও ভালো লেখেন, এসেছেন বাংলা একাডেমিতে, বইয়ের জগতে বইয়ের সঙ্গেই, কবিতার সঙ্গেই, লেখালেখির সঙ্গেই বসবাস করেন। কেমন আছেন ফরিদ ভাই আপনি? ভালো আছেন? বেঁচে থাকা ভালো আছে এটাই বলি, খারাপ আছি বললে অনেকগুলো প্রশ্ন, আবার সম্পূরক প্রশ্নের জবাব দিতে হবে। বইয়ের সঙ্গে ভালোবাসা নিয়ে কি একটু করে আমাদেরকে বলতে পারেন? বইয়ের সঙ্গে ভালোবাসা, বইয়ের সঙ্গেই তো আমার ভালোবাসা, এছাড়া তো আর কোনো ভালোবাসা শিখি নাই। কারণ এখনো বইয়ের সঙ্গে যত বেশি সময় কাটাই, অন্য কিছুর সঙ্গে কিন্তু তত সময় কাটাই। আজকে শামীম রাজার 50।
আপনি এসেছেন সম্ভবত শামীম রাজাকে শুভেচ্ছা জানাতে, নিশ্চয়ই। একটু করে কি একটু বলবেন? না, আমি সবসময় যে আমার পরে যারা পরে যে প্রজন্ম এসছে তাদের মধ্যে যাদের লেখা ভালো লাগে শামীম তো তাদের একজন, এবং আরেকটা হচ্ছে যে নিজের সাথে সুইট বয়, সে এত ভালো একজন মানুষ, একজন সবসময় হাসি মুখ, তাকে আমি খুবই পছন্দ করি, আদর করে তাকে খুবই সম্বোধন করি, এবং সেও সবসময় আমাকে খুবই সম্বোধন করে। আমাদের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো। ও যদিও আমাকে অনুরোধ মানে আমন্ত্রণ জানিয়েছে, সত্যিকার অর্থেও আমন্ত্রণ না জানালে আমি আসি। ধন্যবাদ কবি ফরিদ কবির আপনাকে, ভালো থাকুন, অনেক ধন্যবাদ। ভালোবাসায় থাকুন। ধন্যবাদ আপনাকে। পারভেজ হোসেন, কথা সাহিত্যিক, সম্পাদক, আবার প্রকাশকও। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার লেখালেখি নিয়ে যদি, বা আপনার প্রথম পড়ুয়া হওয়ার গল্প যদি একটু করে বলেন আমাদেরকে। পড়ুয়া হওয়ার গল্প বলতে, আমি যখন জগন্নাথ কলেজে পড়ি ইন্টারমিডিয়েট, তখন আমার আরেক গল্পকার বন্ধু শহীদুল আলম, তার বাসায় প্রচুর লিটল ম্যাগাজিন রাখা হতো। সেই সূত্রে ওদের বাসায় যাতায়াত, লিটল ম্যাগাজিনের সঙ্গে পরিচয়, আর পড়ালেখার শুরুটা বলা যায় সেখান থেকেই। এরপরে আমি যখন বিশ্বসাহিত্য কেন্দ্রে আসি আব্দুল্লাহ হোসেনের সান্নিধ্যে, তারপর তার এই পড়ার স্রোত এরপরে আর থামেনি। বাহ, লেখালেখি কখন শুরু হলো? লেখালেখি বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রকে কেন্দ্র করে। আমরা পাঠচক্রে যখন একটা বই পড়তাম, সেই বই নিয়ে আলাপ করতাম, এর মধ্যেই একটা সময় উপলব্ধি হলো যে কেন লিখব না, আমরাও লিখি। লেখা শুরু করে দিলেন লেখা শুরু। আর জয় করলেন। না, এখন জয় আজকে কিছুই করিনি। আজকে আপনি কবি শামীম রেজা, আপনার বন্ধু না, বা আমার জুনিয়র বন্ধু, আমার পুত্রবৎ, পুত্রবোধ, আমার ভাতিজা। শামীম রেজার জন্মদিনে এসেছেন বলে মনে হচ্ছে। শামীম রেজাকে নিয়ে যদি একটু করে বলেন। শামীম রেজা আপাতমস্তক একজন কবি, একজন গদ্যকার, একজন সংগঠক, একই সঙ্গে সে তো অধ্যাপকও। আমি ওর সম্পর্কে বিশেষ কিছু বলাটা আমার জন্য কঠিন, কারণ সে আমি তো বললাম আপনাকে যে আমার। আচ্ছা, এতটুকুই থাক, আমরা আরো বিস্তারিত তো অবশ্যই থাকবো, কিন্তু তারপরেও শামীম রেজার উদ্দেশ্যে যদি কিছু বলেন। শামীম রেজা কবিতায় আমি মনে করি যে নিজের একটা এলাকা তৈরি করেছে সে, বিশেষ করে দক্ষিণবঙ্গ। তার লেখায় খুবই প্রাণবন্ত উপস্থিতি আছে। হ্যাঁ, নিজের একটা গদ্য ভাষা যেমন তৈরি করেছে, তেমন তার কবিতার ভাষাও নিজের ছাপ, স্পষ্ট ছাপ আছে। ধন্যবাদ পারভেজ হোসেন, ভালো থাকুন। আহমেদ মোস্তফা কামাল, আমাদের প্রিয় মুখ, প্রিয় লেখক, বইয়ের মানুষ, বইয়ে বসত করেন। কামাল ভাই, আপনি কি আপনার বইকে কখন আপনি হাতে নিলেন খুব মনে পড়ে? পড়ার জন্য নিয়েছি খুব ছোটবেলায়, কত ছোটবেলায় ওটা মনে নেই। তারপরে শৈশবে। শৈশবে, তারপরে পাঠ্য বইয়ের বাইরে বই হাত দিলেন? না, পাঠ্য বইয়ের বাইরেই, বাইরে অপাঠ্য বই যেগুলো আর কি, সেগুলো আমি শৈশবে হাত নিয়েছি। হাত দিয়েছেন, এখনো বইয়ের সাথে আছে? এখনো বই। কেমন লাগছে? জীবন তো এটা নিয়েই কেটে গেল, বই কেটে নিয়েই গেল। কেটে গেল। আচ্ছা, আজকে শামীম রেজার 50-এ আপনি আসলেন, একটু বলবেন শামীম রেজাকে নিয়ে? এতক্ষণ আপনি আপনার কথা, আমরা বক্তব্য তার তথ্যচিত্রে দেখেছি, আলাদা করে যদি কিছু বলার আছে। শামীম রেজা হচ্ছে আমার বন্ধু এবং লেটার মার্কস পেয়ে পাশ করা বন্ধু। হ্যাঁ, মানে বন্ধুত্বের কিন্তু একটা মার্কিং থাকে। তো ও হচ্ছে লেটার মার্কস পেয়েছে সবসময় বন্ধুত্বের জায়গায়। আর কবি হিসেবে কিংবা সম্পাদক হিসেবে কিংবা সংগঠক হিসেবে আমি যদি বলি, কিংবা শিক্ষক হিসেবে, সব মিলিয়েই যে ওর চরিত্র, সেগুলি মিলেমিশে একাকার হয়ে গেছে, আলাদা করা যায় না একজন মানুষকে। ধন্যবাদ, ধন্যবাদ কামাল ভাই আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমরা এখন কথা বলছি হামিম কামরুল হক, গবেষক, কবি, প্রধানত লেখক। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো জাকির ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। এই যে আপনি এক ধরনের গবেষণায় বা লেখালেখিতে বা পড়াপড়িতে বা চোখে দেখাতে আপনি একজন বইয়ের মানুষ, বইয়ে বসত করেন, এই প্রসঙ্গে যদি আমাদেরকে একটু খুব ছোটোবেলা থেকে এবং এই পর্যন্ত একটু গল্প বলেন খুব সংক্ষেপে। আচ্ছা, আমি আসলে ছোটোবেলা থেকে বইয়ের দিকে গিয়েছি কারণ হচ্ছে আমার মায়ের কারণে। আমার মায়ের যে পরিবার ছিল, মানে আমার নানারা, তারা কলকাতার মানুষ, বর্ধমান ওনাদের বাড়ি, ওনারা
52 সালের আগে, মানে দেশ বিভাগের একটু পরে ওনারা ঢাকায় আসেন। তো ওনাদের পরিবারে এই পড়ালেখার সাংস্কৃতিক চর্চাটা ছিল সম্ভবত ওখান থেকেই পাওয়া। যদি ছোটোবেলা থেকে বলি, আমার মাকে দেখতাম বই পড়তে, তো এই বই পড়ার মধ্যে দিয়ে দেখতাম আম্মা এমনিতে নিজে খুব হাসি খুশি মানুষ। তো আমি দেখতাম, আমার কাছে মনে হতো যে আম্মা যেন ওই বই পড়ার কারণেই হয়তো বা খুব হাসি খুশি। আমি মনে করতাম যে ভালো থাকার বোধহয় একটা উপায় হচ্ছে বই পড়া। তো এই কারণে আমি নিজেও বই পড়ার দিকে আগ্রহী হলাম এবং ছোটোবেলা থেকেই এই বইয়ের দিকে টান। প্রথম বই পড়ার কোনো গল্প বা কোনো স্মৃতি কি প্রথম আছে? বই পড়ার গল্প আসলে আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশে একটা তাজ কোম্পানি বা তাজ পাবলিশিং হাউস ছিল, সেখান থেকে শাহনামার একটা ছোটদের সংস্করণ আমি পড়েছিলাম। মনসুর উদ্দিনের সম্ভবত। না, আমার মনে নেই। মনসুর উদ্দিন। তাজ পাবলিশিং হাউস। এইটা পড়ার পরে যখন ঠাকুরমার ঝুলি পড়ি, এই দুটো বই, একদিকে ফেরদৌসী শাহনামা এবং একদিকে এই যে ঠাকুরমার ঝুলি, ঠাকুর দাদার ঝুলি, এরকম বইগুলি ছিল, নিউজ প্রিন্টে বেরোতো, আপনার মনে আছে কিনা। এই বইগুলি পড়ার মাধ্যমে সত্যি একটা আনন্দের জগৎ খুঁজে পেলাম এবং আমার কাছে মনে হলো যে একটা মানুষ যখন যদি আনন্দে থাকতে চায়, ভালো থাকতে, যে কোনো পরিস্থিতিতে, তার জীবনে অন্যান্য সংকট থাকতে পারে, তার রেজাল্ট পরীক্ষায় খারাপ হতে পারে, সে কখনো ফার্স্ট হচ্ছে, কখনো সেকেন্ড হচ্ছে, কখনো তৃতীয় হচ্ছে, এর মধ্য দিয়েও সে যখন আনন্দে থাকছে, আমার কাছে মনে হয় যে বই পড়াটা একটা তার এই প্রক্রিয়ার মধ্যে থাকে। তারপর লেখালেখিতে কখন শুরু করলেন? লেখালেখিটা ওই যে বললাম যে তলস্তয় যখন তলস্তয়ের কথাটা পড়লাম যে জীবনের জন্য 3টি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। আমার কাছে মনে হচ্ছে মানুষের জন্য তাহলে 3টে জিনিস প্রয়োজন, বই। তো তখন এই যে লেখালেখির দিকে যাওয়া, ওই গল্প উপন্যাস পড়তে, আমি মনে করছি যে আমিও যদি এই যদি কিছু বই লিখতে পারি, মানুষকে আনন্দ দিতে পারি, মানুষ যাতে উজ্জীবিত থাকে, মানুষ যাতে যে কোনো পরিস্থিতিতে ওটা মোকাবেলা করতে পারে। পরে দেখলাম হেমিংওয়ে এই কথাটা বলেছে যে ঘাত সহনীয় করে তোলে। লেখকদের লেখা যে কোনো পরিস্থিতির একজন মানুষকে ঘাত, আপনার দেখা যাবে সন্তান মারা গেল, কিন্তু আপনি যদি ওই ঘাত সহনীয় মানুষ হন, আমার মনে হয় বই হতে সাহায্য করতে পারে। এই কারণে আমার একটু লেখা। আপনার সাথে আরও গল্প হবে আমাদের, কিন্তু আজকে আপনার বন্ধু কবি শামীম রেজার 50, হ্যাঁ, সেই প্রসঙ্গে যদি একটু। আচ্ছা, শামীমের সম্পর্কে বললে তো আসলে বলার কোনো শেষ নাই। শামীমের 50 এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশে যারা সাংস্কৃতিক চর্চা, সাহিত্য চর্চা করেন, তার একটা সমাপ্ত জীবনী আর কি। মানে অন্যদের যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, শামীমেরও ওই পরিস্থিতির মধ্যে, এবং আমরাও সেই পরিস্থিতি। শামীমের জন্মদিন উদযাপন করা মানে আসলে আমাদেরই জন্মদিন উদযাপন করা, আমি সেটাই বলবো। এবং যে কারণে মানে শামীমের জন্মদিনটা শুধু শামীমের জন্মদিন না, আমাদের সবার জন্মদিন, এটা একটা। আর শামীমের যে কবিতা লেখা, শামীমের যে কবিতা নিয়ে সাধনা, কবিতা নিয়ে তার যে লড়াই, এটা খুব কাছ থেকে দেখেছি। যদিও কাছ থেকে দেখলেই যে একদম সব কিছু দেখা যায়, একটু দূরত্ব থাকতে হয়। আমাদেরকে কি দুটি পংক্তি আপনার এখন এই মুহূর্তে মনে পড়ে এরকম আছে? শামীমের দুটি পংক্তি হুবহু পারবো কিনা, কিন্তু এই দুটি পংক্তি আমার খুব প্রিয়। তার যখন রাত্রির নামা আসের শেষ পংক্তি, যে পাহাড়ে উঠতে কষ্ট লাগে তবুও মানুষ কেন পাহাড়ে ওঠে, এটা শামীমের মানে আমার মনে হয় যে চিরস্মরণীয় আমার কাছে। পংক্তিটি হুবহু হয়তো আমি বলতে পারিনি, কিন্তু এই যে পাহাড়ে উঠতে কষ্ট লাগে তবুও মানুষ পাহাড়ে ওঠে, আমার মনে হয় যে সমস্ত সাহিত্যকর্মে, সমস্ত জীবনের চেষ্টার সার কথা এই দুটোর মধ্যে শামীম। ধন্যবাদ আপনাকে, আমরা আজকে শামীমময় হয়ে থাকি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জাকির ভাই। আমি এখন কথা বলছি শাহনাজ নাসরিনের সাথে। কেমন আছেন আপনি? এই তো ভালো ভালো আছেন। আপনার লেখালেখি কেমন চলছে? চলছে। বইয়ে বসবাস আপনার কখন থেকে মনে পড়ে? ছোট থেকেই, কেমন একটু করে? একদম ছোট থেকে। কি নিয়ে শুরু? মানে কি বই নিয়ে? হ্যাঁ এটা একটা অনুবাদ বই ছিল, হ্যাঁ। বাচ্চাদের বই। রাশিয়ান ওই যে কতগুলো ছবির বই, নিচে একটু একটু লেখা থাকে, এরকম একটা বই ছিল। বাহ, আজকে সম্ভবত কবি শামীম রেজার জন্মদিনে এসেছেন আপনি। শামীম রেজাকে নিয়ে যদি আপনি কিছু বলেন। হঠাৎ করে এখন আসলে আপনি তো কিছু বলেন নাই। শামীম অনেকদিন ধরেই মানে বন্ধু আমাদের, এবং শামীমের কাছে অনেক কৃতজ্ঞতাও আছে। মানে বইপত্র প্রচুর পরিমাণে ওর কাছ থেকে পেয়েছি, পড়েছি। তার লেখালেখি বা তার কোনো কিছু আপনার ভালো লেগেছে এরকম যদি হঠাৎ করে মনে পড়ে? ওরকম স্পেসিফিক বলতে পারবো না। যেমন ওর একটা গল্পের বই আছে, ঋতু সংহারের জীবনানন্দ, সেটার
আইডিয়ার জায়গাটা অন্যরকম। আর জীবনানন্দ আমার খুব প্রিয় একজন, ওই জীবনানন্দ মায়া কমিস্ট্রিকে নিয়ে তার একটা গল্প আছে, এগুলো এখন মনে পড়লো আর কি। ধন্যবাদ আপনাকে। শিমুল সালাউদ্দিন শামীম রেজাকে ধরে আছে, তবে এটা ছবিতে। কেমন আছেন আপনি? জাকির ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছে ভালো। এই যে আপনি কবি শামীম রেজা এবং শিমুল সালাউদ্দিন, আপনার লেখালেখি, আপনার বইয়ের প্রতি ভালোবাসা, এরপর কবির প্রতি ভালোবাসা নিয়ে আমাদেরকে যদি একটু বলেন। না, শামীম ভাইকে নিয়ে বলার তো অনেক কিছু আছে। শামীম ভাই ধরেন, আমি যেই সময়, আপনার মনে থাকবে, আমি যেই সময় 2011 সালে আব্দুল মান্নান সৈয়দের ইন্টারভিউ করেছি, সেই ইন্টারভিউ আসলে আমাকে দিতে পাঠিয়েছিলেন শামীম ভাই। এবং শামীম ভাই এইভাবে আমাদের তরুণ অনেককে আসলে লেখালেখির প্রতি যে এক ধরনের আত্মনিবেদনের উদাহরণ তৈরি করা, সেইটা করেছেন। এবং তার নিজের একটা কাব্য ভাষা আছে। শামীম ভাইয়ের একদমই নিজস্ব এক ধরনের, মানে ওনার হৃদয়টা অনেক বড়, মানে উনি ভালোবাসতে পারেন অসামান্যভাবে, এবং সেটার সামনে নিজেকে অনেক সময় খুবই ক্ষুদ্র মনে হয়। মানে শামীম ভাইয়ের 50, এটা বাংলাদেশে, মানে বাংলা ভাষার, বাংলা সাহিত্যের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা উদযাপন করতে আমরা এখানে আসছি। এবং আপনি দেখেন শামীম ভাইয়ের মানে অগ্রজ অনুজ কে নাই, মানে ফলে এইটা আসলে উনি অর্জন করছেন। এবং শামীম ভাইয়ের এই অর্জন, এটা মানে একটা হোক্স বা একদিন দুদিনের ব্যাপার না আর কি। এবং এটা শামীম ভাইয়ের দীর্ঘ সময়ের অর্জন। ফলে মানে আমি অভিনন্দন জানাই শামীম ভাইকে। শামীম ভাইয়ের 50টা আসলে 50 না, শামীম ভাইয়ের 50 আসলে মানে উনি একদম চিরতরুণ মানুষ। এই সময় থেকে আমার মনে হয় শামীম ভাইয়ের মানে উনি অনেক কাজে ব্যস্ত। ধরেন বঙ্গবন্ধু মানে কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টের উনি এখন চেয়ার। ওনার সাহিত্য অঙ্গনের এক ধরনের সম্পাদনার ব্যাপার আছে, কাজের ব্যাপার আছে। সেই সব মিলে আমার মনে হয় শামীম ভাইয়ের একটু মানে কবিতার মধ্যে আরও একটু নিবিড় এবং মগ্নভাবে এখন ধ্যান দেওয়া দরকার। কারণ সময় তো কম, আমরা এই কম সময়ের মধ্যে অনেক কাজ আমাদের করতে হয়। শামীম ভাই অনেক কাজ করছেন। কবি শিমুল সালাউদ্দিন, আপনি তো বইয়েও বসত করেন, নানাভাবে বইয়েও বসত করেন। হ্যাঁ, এই যে বইয়ে বসত করার গল্প নিয়ে যদি আমাদেরকে খুব সংক্ষেপে। মানে বুঝি নাই, বইয়ে বসত করা বা বইয়ের সঙ্গে থাকা। বই ছাড়া তো আসলে একদিনও ভাবা যায় না। একটা সকালে ভাবা যায় না, একটা রাতও ভাবা যায় না, একটা রাতে ঘুমাতে যাওয়াও ভাবা যায় না। বই হলো সব সময়ের সঙ্গী, এবং বই আপনাকে আসলে জগতের নানা রকমের ক্লেদ, ক্লান্তি, ঝামেলা, সেই সমস্ত কিছু থেকে দূরে রাখতে পারে। এবং ফলে আর এই পাঠের যে আনন্দ, সেই আনন্দ যে নিতে জানে বা নিতে শিখেছে, তার কাছে আসলে জগৎ খুব সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ কবি শিমুল আপনাকে অনেক সালাউদ্দিন। ধন্যবাদ। জন্মদিনের গান গাইলেন আপনি, গানটা কেমন লাগলো আপনার গাইতে গাইতে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। একটু যদি লেখনী তো অসাধারণ, ওনার গান সুর করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। 2 লাইন যদি সুর ছাড়া, একদম মিউজিক ছাড়া যদি আমাদেরকে শোনান। আচ্ছা, আমি শোনাচ্ছি। জন্ম নাভি থেকে মাতো রক্তের স্বাদ নিয়ে এই আমি এতটুকু খোকা, মানুষ ভালোবেসে মানুষের কাছে এসে মাগো শিখেছি মানুষ রতন কাকে বলে। অপর দিকে কত কত খেয়েছি যে ধোঁকা।